একটা দুর্ঘটনা আর তারপর চোখের পলকেই একজন মানুষের পুরো পরিচয়টাই বদলে যায়। যে মানুষটিকে সবাই খুনি বলে খুঁজছে সে বাধ্য হয়ে নিজের অতীতকে মুছে নতুন এক পরিচয় নেয়। কিন্তু এই নাম নেওয়ার পরেই সে বুঝতে পারে সে শুধু আইন থেকেই পালাচ্ছে না, বরং এমন এক অন্ধকারের রহস্যের মধ্যে ঢুকে পড়েছে যার প্রতিটা স্তরের পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর সত্য। লোকটার স্ত্রী হঠাৎ করেই হয়ে যায় নিখোঁজ। চারপাশের মানুষগুলো যেন কিছু না কিছু লুকিয়ে রাখছে। কেউ বন্ধু সেজে সাহায্য করছে, আবার কেউ ছায়ার আড়াল থেকে তার উপরেই নজর রাখছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে কি সে একজন খুনি নাকি কেউ খুব নিখুঁত ভাবে তাকে ফাঁসিয়েছে? যতই সে সত্যের কাছাকাছি যায় ততই সামনে আসে নতুন সব রহস্য, চমকে দেওয়ার মতো বিশ্বাসঘাতকতা আর এমন কিছু গোপন রহস্য যা তার জীবনকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে। এখানে কে বন্ধু আর কে শত্রু তা বুঝে ওঠা দেয়। বিমল খান্না কি সত্যি নিজের অতীত থেকে পালাতে পারবে, নাকি তাকে বর্তমানের রহস্য এমন ভাবে জাপটে ধরবে যে সে বের হওয়ার রাস্তায় হারিয়ে ফেলবে? এমনই ভরপুর সাসপেন্স, অতীতের পাপ আর ভয়ানক ক্রাইম মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ বিমল খান্না। প্রয়াগরাজ থানায় জ্যোতি নামের এক লেডি পুলিশ অফিসার তার সিনিয়রের ক্যাবিনে এসে পুরোনো একটা কেস আবারও নতুন করে খোলার পারমিশন চায়। কিন্তু তার সিনিয়র কোনোভাবেই রাজি হয় না, কারণ জ্যোতি যেই কেসের কথা বলছে সেই অপরাধী অনেক আগেই মারা গেছে। তার মৃত্যুর পরেই কেসটা ক্লোজ করা হয়েছিল। এখন মরা মানুষ তো আর জ্যান্ত হয়ে ফিরে আসবে না। জ্যোতি একটা ছবি দেখায় যেখানে একটা লোককে দেখতে একদম রাস্তার ভিখারির মতো মনে হচ্ছিল। গল্প চলে আসে মুম্বাই শহরে। এটাই সেই ভিখারি যাকে নিয়ে প্রয়াগরাজে জ্যোতি কথা বলছিল। ভিখারিটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল করে এক কেয়ারটেকার তার মালিকের হুইল চেয়ারটাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মেইন রোডের দিকে ঠেলে দিচ্ছে। হুইল চেয়ারটা গড়াতে গড়াতে সোজা রাস্তার মাঝখানে চলে আসে। তখনই সেখান দিয়ে একটা ট্রাক আসছে দেখে ভিখারিটা নিজের জীবনের পরোয়া না করে একদম শেষ মুহূর্তে লোকটাকে বাঁচিয়ে নেয়। তখনই নিশান্তের কেয়ারটেকার ভস্কো তাড়াতাড়ি ছুটে এসে ভিখারিটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ভস্কো নিজের দোষ ঢাকতে উল্টো সাফাই গিয়ে বলে সে নাকি খেয়ালই করেনি, চেয়ারটা হঠাৎই হাত থেকে ফসকে গেছে। কিন্তু ভিখারিটা বলে আমি নিজের চোখে দেখেছি। ভস্কো ইচ্ছা করেই হুইল চেয়ারটা ঠেলে দিয়েছে। এই কাণ্ড দেখে নিশান্তের স্ত্রী অমৃতা ভস্কোকে তখনই চাকরি থেকে বের করে দেয়। নিশান্তের ডাক্তার কেশব খুশি হয়ে ভিখারিটাকে বকশিস হিসাবে কিছু টাকা দিতে চাইলে ভিখারিটা মানা করে বলে টাকা নিলে এই নিঃস্বার্থ সাহায্যের কোনো দামই থাকবে না। লোকটা সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করে গাড়ির দরজার পাশে একটা দামি পার্স পড়ে আছে। সে দৌড়ে গিয়ে পার্সটা কুড়িয়ে নেয়। ঠিক তখনই পেছন থেকে অমৃতা আসলে ভিখারিটা ভদ্রভাবে ব্যাগটা অমৃতার হাতে দিয়ে দেয়। অমৃতা যাওয়ার আগে ভিখারির সততা দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে যদি কখনো ভালো চাকরি করতে চাও তবে এই ঠিকানায় চলে এসো। ভিখারিটা সেখান থেকে তার বন্ধুর কাছে গিয়ে আজ সারাদিন কি কি হয়েছে সব বলে। আন্না তখন তাকে বুদ্ধি দেয় যে এত বড় সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না, তার অবশ্যই ওই ঠিকানায় যাওয়া উচিত। পরের দিন সকালে দেখা যায় সেই ভিখারিটাই একদম সেজে দামি কোট প্যান্ট আর চকচকে বুট জুতো পরে অমৃতার রাজকীয় বাড়ির সামনে এসেছে। এক নজরে অমৃতা নিজেই তাকে চিনতে পারছিল না। এই লোকটার আসল নাম হলো বিমল। বিমল বাসার ভিতরে ঢুকেই সবার আগে অমৃতার দেওয়া সেই টাকাগুলো তাকে ফেরত দিয়ে দেয়। সাথে এটাও বলে যে তার পরনের এই দামি স্যুট আর জুতায় যা যা খরচ হয়েছে সেগুলো যেন বিমলের প্রথম মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়। এদিকে মেইন গেটের বাইরে তখন ভস্কো এসেছে। সে চাকরি হারিয়ে তার জামা কাপড় আর বাকি জিনিসপত্র নিতে এসেছিল, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতেই দেয় না। নিশান্তের সর্বক্ষণিক দেখাশোনা করার জন্য অ্যালিস নামের একজন নার্সকেও রাখা হয়েছিল। ডক্টর কেশব বিমলকে ডেকে বলে 24 ঘন্টা নিশান্তের খেয়াল রাখতে হবে, কোন রকমের অবহেলা যেন না হয়। অমৃতা বিমলকে পুরো ভিলাটা ঘুরিয়ে দেখায়। ঘুরতে ঘুরতে ভস্কোর পুরনো ঘরটাও দেখায়। অমৃতা বিমলকে ভস্কোর ফেলে যাওয়া জিনিসপত্রগুলো বাইরে গিয়ে দিয়ে আসতে বলে। বিমল ব্যাগটা নিয়ে ভস্কোর কাছে যায়, কিন্তু ভস্কো জিনিসপত্র পেয়ে খুশি হওয়ার বদলে বিমলকে উল্টো গালাগালি করতে থাকে। ভস্কোর লোকজন এসে আচমকাই বিমলকে শক্ত করে ধরে ফেলে। ঠিক তখনই বিমলের নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা শালিনী নামের একটা মেয়ের উপরে। আসলে বিমল মুম্বাই শহরে এত কষ্ট করে শালিনীকেই হন্যে হয়ে খুঁজছিল। বিমল চিৎকার করে শালিনীকে ডাকলেও শালিনী বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একটা ক্যাবে উঠে চলে যায়। সুযোগ বুঝে ভস্কোর এক লোক কাচের একটা বোতল দিয়ে বিমলের মাথায় সজোরে আঘাত করে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থা
অবস্থায় বিমল মাঝরাতে ভিলায় ফিরে এসে তার ক্ষতস্থানে মলম লাগায়। মাথায় ব্যান্ডেজ বেঁধে বিমল যখন ছাদের উপর থেকে সুইমিং পুলের দিকে তাকিয়ে কিছু ভাবছিল, তখনই পেছন থেকে সিকিউরিটি গার্ড রওশন আচমকা বিমলের পিঠে বন্দুক তাক করে। বিমল না ঘাবড়েই শান্তভাবে রওশনকে জানায় সে নিশান্তের নতুন কেয়ারটেকার। পরের দিন সকালে দেখা যায় ভিলার ভিতরে হুট করেই পুলিশ এসে বিমলকে অ্যারেস্ট করার জন্য টানাটানি করছে। ঠিক তখনই অমৃতা সেখানে এসে অফিসারকে জিজ্ঞেস করে বিমলকে কোন অপরাধে ধরা হচ্ছে। পুলিশ জানায় বিমল বস্কোকে ভীষণ মারধর করেছে। এই কথা শোনার পর অমৃতা পকেট থেকে টাকা বের করে অফিসারের হাতে দিয়ে কড়া গলায় বলে দেয় বস্কোকে ভালো মতো বুঝিয়ে দিন যে অমৃতা আসলে কে। এই ভিলায় মার্থা নামের একজন আয়াও কাজ করে। কয়েকদিনের মধ্যেই মার্থার সাথে বিমলের বেশ ভালো খাতির হয়ে যায়। নিশান্তের এই সকল সম্পত্তি তার একমাত্র মেয়ে আরুষির নামে আছে। তবে সে অমৃতার মেয়ে না, অমৃতা নিশান্তের দ্বিতীয় স্ত্রী। তবে আরুষি অবশ্য এখানে থাকে না, পড়াশোনার জন্য ইউএসএ থাকে। অপরদিকে প্রয়াগরাজে জ্যোতি এখনো তার সিনিয়রের কাছে সেই কেসের ফাইলটা খোলার পারমিশনের জন্য জেদ করছিল। যখন স্যার কোনোভাবে পারমিশন দেয় না, তখন জ্যোতি ছুটির অ্যাপ্লিকেশন ফর্মটা স্যারের টেবিলের উপর রেখে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় নিশান্তের ঘরের ভিতরে একটা দামি লকার আছে। অমিতা যখন লকারটা খোলে তখন নার্স অ্যালিস আড়াল থেকে সেই পাসওয়ার্ডটা দেখে নেয়। মাঝরাতে অ্যালিস তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে বলে ওই বাড়িতে একটা টাকার পাহাড় লুকিয়ে রাখা আছে, আমি সুযোগ বুঝে ওই লকার থেকে সব সরিয়ে আনবো। কিন্তু অ্যালিসের বয়ফ্রেন্ড এমন রিস্ক নিতে মানা করে। তখন অ্যালিস বলে আমার আইভিএফ ট্রিটমেন্ট করাতে হবে, যার জন্য অনেক টাকার দরকার। এইরকম ছোটখাটো চুরি করে এত টাকা জোগাড় করা কোনো দিনই সম্ভব না। পরের দিন দুপুরে অমৃতা বাড়ির ভিতরের বাগানে মন খারাপ করে বসেছিল। তখনই বিমল সেখানে আসলে অমৃতা বিমলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে এই বাগানটা নিশান্তের অনেক প্রিয়, সে খুব ভালোবাসতো, সে এই জায়গাটা খুব ভালোবাসতো, সেই কারণেই আমি এখানে এসে প্রায় একা একা বসে থাকি। এদিকে সিসিটিভি কন্ট্রোল রুমে সিকিউরিটি গার্ড রওশন বাসার সব ক্যামেরার উপরে নজর রাখছে, কিন্তু তার আসল উদ্দেশ্য অমৃতার উপরে সব সময় নজর রাখা। অমৃতা যখন শাওয়ার নিচ্ছিল তখনও রওশন ক্যামেরার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে বিমল ঘরের ভিতরে ঢুকতেই রওশনকে হাতে নাতে ধরে ফেলে। এদিকে অমৃতা যখন বাসার ভিতরে গোসল করতে যায় তখন নিশান্ত হুইল চেয়ারে করে ওই বাগানের পাশে একা বসেছিল। অমৃতা মার্থাকে ডেকে বলে তুমি বিমলকে বলো ম্যাডাম বলেছে নিশান্তকে হুইল চেয়ার সহ ঘরের ভেতরে নিয়ে আসতে। মার্থা বিমলকে ডাকতে গেলেই অমৃতাও নিজের ঘরে চলে যায়। নিশান্ত তখন একাই সুইমিং পুলের পাশে বসে আছে। এই সুযোগে মুখোশ পরা এক লোক দেওয়াল টপকে ভেতরে এসে নিশান্তের হুইল চেয়ারটাকে সজোরে ধাক্কা দিয়ে সুইমিং পুলের পানির মধ্যে ফেলে দেয়। তখনই দৌড়ে এসে বিমল মুখোশধারী লোকটাকে ধরে ফেলে। লোকটা আচমকা একটা ধারালো ছুরি বের করে বিমলের পেটে ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে বিমল তাল সামলাতে না পেরে নিশান্তের সাথে সাথে নিজেও সুইমিং পুলের পানির ভেতরে পড়ে যায়। এদিকে জ্যোতি প্রয়াগরাজ থেকে মুম্বাইতে আসে। গল্প চলে আসে অতীতে। একদিন জ্যোতি ঘরের ভিতরে ঢুকেই থমকে যায়। বিমল একটা রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে, আর জ্যোতির হবু বর আঙ্গাদ মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। আসলে সেদিন জ্যোতি ভুল দেখেছিল, আঙ্গাদকে আসলে অন্য কেউ খুন করেছিল, আর বিমল তার ছোট ভাইকে ওভাবে পড়ে থাকতে দেখে তার পেট থেকে ছুরিটা টেনে বের করেছিল। কিন্তু জ্যোতির চোখে বিমলই তার হবু বরের আসল খুনি। সেদিনের পর থেকেই প্রতিশোধ নিতেই জ্যোতি আজও বিমলকে হন্যে হয়ে খুঁজছে। গল্প চলে আসে বর্তমানে। পুল থেকে বিমল আর নিশানকে তোলা হয়েছে। বিমলের পেটের ক্ষত স্থানে ব্যান্ডেজ বাঁধার সময় অ্যালিস লক্ষ্য করে ছুরির ক্ষতর ঠিক নিচেই একটা গুলির দাগ। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিমল প্রাণের ভয়ে পালাচ্ছে। পুলিশ ইউনিফর্ম পরা জ্যোতি পিস্তল হাতে তার পেছনে ধাওয়া করছে। এক পর্যায়ে একটা ব্রিজের উপরে এসে জ্যোতি বিমলকে গুলি করে। পরের দিন সকালে ডক্টর কেশব ভিলাতে এসে অমৃতার উপরে বেশ রাগ দেখায় যে তার চোখের সামনেই নিশান্তের উপর এইভাবে একের পর এক হামলা হচ্ছে কিভাবে, আর বাড়ির লোকজনই বা কেন এই ব্যাপারে কোনো কড়া পুলিশি তদন্ত করছে না। সাথে সাথে ডক্টর কেশব বিমলকে মন থেকে অনেক ধন্যবাদ দেয়, কারণ এই নিয়ে দ্বিতীয়বার বিমল নিজের যান বাজি রেখে নিশান্তের প্রাণ বাঁচিয়েছে। এই ঘটনা তদন্ত করার জন্য এক ইন্সপেক্টর বিলাতে আসলে অমৃতা বলে ওইদিকে সুইমিং পুল আর এই দিকে রুমে সিসিটিভি ফুটেজের সব সেট আপ আছে। অপরদিকে জ্যোতি বিমলের খোঁজ করতে করতে একটা প্রাইভেট কোম্পানিতে আসে। সেখানকার পিয়ন বিমলের ছবি দেখে বলে এই লোকটাকে তো আমি চিনি, সে একটা লোকাল খাবার হোটেলে থাকে। ঠিকানা পাওয়া মাত্রই জ্যোতি দ্রুত সেখানে আসে। তবে কপাল ভালো যে জ্যোতি সেখানে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই আন্না বিমলকে সেখান থেকে বের করে দেয়। গভীর রাতে বিমল অমিতার সাথে তাদের দামি গাড়িতে করে বাসায় ফিরছিল। অমৃতাটা দরকারে গাড়ি থেকে নেমে বাইরে যায়। ঠিক তখনই বিমলের নজর পড়ে রাস্তার ওপাশে জ্যোতি লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে করতে ঠিক এই গাড়ির দিকে
দিকেই আসছে। ভয়ে বিমল নিজেকে লুকিয়ে ফেলে। অমৃতা কাজ ছেড়ে গাড়িতে উঠতেই বিমল গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরেই বিমল তড়িঘড়ি করে নিজের সবকিছু গোছাতে শুরু করে, কারণ সে খুব ভালো করে বুঝে গেছে জ্যোতি যেভাবে চারিদিকে জাল বিছিয়ে ঘুরছে তাতে এখানে বেশি দিন থাকলে সে নির্ঘাত ধরা পড়ে যাবে। যাওয়ার আগে সে নিশান্তের ঘরে বিদায় নিতে যায়। বিমল যখন নিশান্তকে বলে একটা সমস্যার কারণে আজই তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু নিশান্তের চোখের দিকে তাকিয়ে বিমলের মনটা গলে যায়। নিশান্তের অসহায় চোখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে মনে মনে বিমলের কাছে তার প্রাণ বাঁচানোর জন্য আকুল আবেদন করছে। নিশান্তের দিকে তাকিয়ে বিমল আর এই বাড়ি ছেড়ে যায় না। রাতে বিমল আর রওশন দুজনে একসাথে বসে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই মার্থার ঘরের ভিতরে মুখোশ পরা যে লোকটাকে নিশান্তের উপরে হামলা করতে দেখা গিয়েছিল তাকে চুপি চুপি ভিতরে ঢুকতে দেখা যায়। তাদের কথাবার্তা দেখে বুঝতে বাকি থাকে না মুখোশধারী লোকটা আর অন্য কেউ নয় বরং মার্থার নিজের ছেলে, যে জুয়া খেলায় এতটাই আসক্ত যে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা ধার করে এখন দেনায় ডুবে আছে। সে এটা মার্থাকে বলে সে যেন ওই লকার থেকে 3 লাখ টাকা চুরি করে এনে দেয়, কারণ পানাদাররা তাকে ছাড়ছে না। মার্থার অনিচ্ছা সত্ত্বেও নিশান্তের ঘরের দিকে রওনা দেয়। ঠিক ওই সময় বিমল নিশানকে দেখতে এসে দেখে মার্থা কেমন যেন চোরের মতো ওত পেতে দাঁড়িয়ে আছে। মার্থার এইরকম সন্দেহজনক হাবভাব দেখে বিমলের বেশ খটকা লাগে। বিমল মার্থাকে একা পেয়ে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতেই মার্থা তার চুরি ঢাকতে বলে তার ছেলে অনেক বড় বিজনেস করে। বিমল হেসে মার্থাকে বলে তার ছেলের যদি টাকার অভাব হয় আপনি তো আছেনই, তাই না? মার্থা বুঝে যায় বিমল তার ছেলের সব খবর জেনে গেছে। পরের দিন বিমল আর ডক্টর কেশব দুজনে মিলে নিশান্তকে আরো উন্নত চিকিৎসার জন্য বড় একটা হাসপাতালে নিয়ে আসে। ডক্টর নিশান্তকে ভালো করে পরীক্ষা করে বলে ধীরে ধীরে তার হাতের নার্ভগুলো সচল হতে শুরু করবে, তখন বুঝতে পারবেন যে সে সুস্থ হওয়ার দিকে পা বাড়িয়েছে। ডক্টর বলে তার হাত দুটোকে দিনে অন্তত 3 বার ভালো মতো করে মালিশ করতে হবে, যেন হাতের ভিতরে মুভমেন্টটা খুব জলদি ফিরে আসে। সেখান থেকে বের হওয়ার সময় ডক্টর কেশব বিমলকে আড়ালে নিয়ে বলে এই বাড়ির একটা মানুষের উপরও আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। এই পুরো সংসারে একমাত্র বিশ্বস্ত লোক বলতে তুমিই আছো, তাই নিশান্তকে তুমি আগলে রেখো। বিকালবেলা অমৃতা বিমল আর নিশান্তকে সাথে নিয়ে একটা বোট রাইডে বের হয়। অমৃতা বিমলকে হঠাৎ জিজ্ঞেস করে তোমার লাইফে কোনো ভালোবাসার মানুষ নেই? অমৃতা এই প্রশ্ন করতেই বিমলের চোখের সামনে তার অতীত ভেসে ওঠে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিমলের প্রাণপ্রিয় স্ত্রী বলে বিমলের সাথে তার ছোট ভাইয়ের সম্পর্ক ভালো ছিল না। বিমল তার রাগ কন্ট্রোল করতে পারত না। যে মানুষ রাগের বশে ছোট ভাইয়ের গলা চেপে ধরতে পারে সে নিজের ছোট ভাইকে খুনও করতে পারে। অতীতের কথা মনে করে বিমল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ আমার স্ত্রী আছে। রাত গভীর হতেই বিমল নিশান্তের বিছানার পাশে এসে বসে তার সাথে সুখ দুঃখের গল্প করতে থাকে। বিমল নিশান্তের মুখের দিকে তাকিয়ে বলে আমি খুব ভালো করেই জানি যে আপনার এই নিথর শরীরের ভিতরে কতটা রাগ, ক্ষোভ, ঘৃণা আর কান্না জমে আছে, ঠিক যেমনটা আমার ভেতরেও আছে। তফাৎ শুধু একটাই, আমি মুখে বলতে পারলেও কাউকে বোঝাতে পারি না, আর আপনি তো মুখে বলতেই পারেন না। এই বলেই সে মন খারাপ করে নিশান্তের গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে বিমল অমৃতার গাড়িটা একটু ঠিক করার জন্য একটা গ্যারেজে নিয়ে আসে। সেখানকার মেকানিকটা আসলে নার্স অ্যালিসের বয়ফ্রেন্ড। সে বিমলকে দেখে বলে আজকে গাড়ির সিরিয়াল একদম ফুল, আপনি গাড়িটা রেখেছেন, কাল আমি নিজেই বিলাতে গিয়ে গাড়িটা পৌঁছে দিব। এদিকে দুপুরবেলা পুরো বাড়ি একদম নিঝুম। অ্যালিস এই সুযোগে পা টিপে টিপে নিশান্তের ঘরে আসে। সে দেয়ালের একটা দামি পেন্টিং সরাতেই আড়ালে লুকিয়ে থাকা সেই লকারটা বেরিয়ে আসে। অ্যালিস এদিক ওদিকে তাকিয়ে লকারের পাসওয়ার্ডের বোতামটা টিপতে শুরু করে, কিন্তু বারবার কোড চাপার পরও প্রতিবারই রং পাসওয়ার্ড লেখা উঠছিল। অ্যালিস যখন বারবার লক খোলা ট্রাই করছিল ঠিক তখনই মার্থা উপরের দিকে আসতে থাকে। মার্থা ঘরের ভিতরে আসতেই অ্যালিস চমকে ওঠে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে ঝটপট লকারের উপরের পেন্টিংটা ঝুলিয়ে ঠিকঠাক করতে করতে বলে পেন্টিংটায় ময়লা পড়েছিল। মাঝরাতে বিমল নিশান্তের ঘরে ঢুকে দেখে অমৃতা নিশান্তের বিছানার পাশেই বসে আছে। বিমলকে ভিতরে আসতে দেখে অমৃতা উঠে দাঁড়িয়ে আচমকা বিমলের হাত ধরে। অমৃতার এমন ব্যবহারে বিমল কোনো রকমে তার হাতটা ছাড়িয়ে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অমৃতা চলে গেলে বিমল নিশান্তের হাত পা মালিশ করার জন্য আবারও ঘরে ফিরে আসে। ডক্টর যেভাবে বুঝিয়েছিল বিমল ঠিক সেই নিয়মেই নিশান্তের অবশ হাত দুটো তেল দিয়ে মাসাজ করছিল। তখনই নিশান্তের হাতের আঙ্গুলগুলো হালকা নড়ে ওঠে। এদিকে রওশন ভিলার ভিতরের গোসলখানা আর বেডরুমের ক্যামেরা থেকে অমৃতার পার্সোনাল সব ফুটেজ আর ভিডিও তার একটা স্পেশাল ডিভাইসে কপি করে নেয়। ফুটেজগুলো নেওয়ার পর সে কাউকে কল করে বলে ভিডিও রেডি আছে, তবে এবার কিন্তু দাম বেশি দিতে হবে। এদিকে বিমল ঘরের ভিতরে বসে একটা অডিও রেকর্ড করে আন্নার কাছে পাঠায়। সে রেকর্ডিং এ বলে আন্না, নিশান স্যারের উপরে বাড়ির ভিতরে দুইবার হামলা হলো, অথচ এই বাড়ির লোকজন কোনো পুলিশি তদন্ত
তো করলোই না, সবকিছু একদম চুপিসারে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে এক ইনফর্মার কল দিয়ে জ্যোতিকে বিমলের ঠিকানাটা দিয়ে দেয়। বিমল তখন আন্নার ক্যান্টিনে তার সাথে দেখা করতে এসেছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিমল ক্ষুধার জ্বালায় রাস্তায় এক কোণে মুখ লুকিয়ে দাঁড়িয়েছিল। পেটের টানে সে এক পর্যায়ে আন্নার ক্যান্টিনে গিয়ে আন্নাকে বলে, আমার খুব খিদা পেয়েছে, কিছু খেতে দিবেন? আন্না ফ্রিতে খাবার বাড়িয়ে দিলে বিমল জানায় ফ্রিতে বা ভিক্ষার খাবার সে মুখে তুলবে না, সে খাবার খাওয়ার বদলে ছোটখাটো কাজ চেয়ে নেয়। বিমলের এই সততা আর আত্মসম্মান দেখেই সেদিন থেকে আন্নার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। দেখা যায় জ্যোতি আন্নার ক্যান্টিনে এসেছে। বিমল জ্যোতির চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে বিরাতে ফিরে এসে বিমল নিশান্তের হাত মালিশ শুরু করলেই হঠাৎ নিশান্তের আঙ্গুলগুলো নড়ে ওঠে। এটা দেখে বিমল খুশিতে চিৎকার করলেই মার্থা হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। মার্থাকে হঠাৎ এখানে দেখে বিমল তার খুশি লুকিয়ে বলে, আমি স্যারকে একটা দারুণ অ্যাকশন আর থ্রিলার মুভির গল্প শোনাচ্ছিলাম, তো গল্পে সেই মারামারি সিনটা বলতে গিয়ে একটু জোরে চিৎকার করে ফেলেছি। পরের দিন সকালে অ্যালিস হন্তদন্ত হয়ে তার বয়ফ্রেন্ডের গ্যারেজে আসে, কিন্তু গ্যারেজে ঢুকেই দেখে বিমল আগে থেকেই সেখানে বসে আছে। অ্যালিস জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? বিমল বলে, তোর বয়ফ্রেন্ড পঙ্কজ অমৃতা ম্যাডামের গাড়ি ফেরত দিলে তার ভেতরে তোর কানের দুল পেয়েছি, তাই ফেরত দিতে আসলাম। দেখ অ্যালিস, তুই আমার বোনের মতো, তাই বোন যদি অপরাধ করে ভাইয়ের নিশ্চয়ই ভালো লাগবে না। অ্যালিস জিজ্ঞেস করে, কিসের অপরাধ? বিমল বলে, সেটা তো তুই আমাকে বলবি যে কি অপরাধ করেছিস। বিমল এবার সরাসরি অ্যালিসকে বলে, আমি তোর সব সত্য জেনে গেছি, কারণ সে নিজ চোখে দেখেছে অ্যালিস কিভাবে চোরের মতো নিশান স্যারের ঘরের আলমারি খুলে টাকা সরানোর চেষ্টা করছিল। অবস্থা বেগতিক দেখে অ্যালিস কান্না করতে করতে বিমলকে সব সত্য বলে দেয় যে সে লকারটা থেকে খুলেছিল, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে লকারে একটা ফুটো করিও ছিল না। টাকার বদলে সেখানে কিছু দরকারি কাগজ আর পার্সোনাল ডকুমেন্ট রাখা ছিল। অ্যালিস তখন বুদ্ধি করে সে ডকুমেন্টগুলো ছবি তুলে নেয়, যেন পরে সেই ছবিগুলো দেখিয়ে অমিতাকে ব্ল্যাকমেইল করতে পারে। বিমল তখন মাথা ঠান্ডা করে অ্যালিসকে শান্ত করে বলে সে এই চুরির কথা পুলিশকে জানাবে না, তবে তার বদলে অ্যালিসকে ওই সবকটা ডকুমেন্ট বিমলকে দেখাতে হবে। অ্যালিসও যান বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। বিমল দ্রুত সব ছবি তার মোবাইলে পাঠিয়ে দেয়। রাত তখন বেশ গভীর। বিমল তার ঘরে ঘুমাচ্ছে, ঠিক তখনই আচমকা তার দরজায় খটখট আওয়াজ হয়। বিমল ধরফর করে বিছানা থেকে উঠে দরজা খুলতেই হতবাক হয়ে যায়। অমৃতা নেশায় মাতাল হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অমৃতা নেশার ঘুরে বিমলের উপরে ঢলে পড়ার চেষ্টা করে, কিন্তু বিমল ভদ্রলোকের মতো অমৃতার এই মাতলামিকে পাত্তা না দিয়ে তাকে কোনো রকমে ধরে সোজা তার বেডরুমে গিয়ে শুইয়ে দেয়। অমৃতাকে তার রুমে ছেড়ে বিমল যখন করিডোর দিয়ে নিজের ঘরে ফিরছিল, ঠিক তখনই তার নজর পড়ে মার্থা চোরের মতো এদিক ওদিকে তাকিয়ে একটা বড় টিফিন বাক্সে খাবার ভরে নিচে নামছে। বিমল পা টিপে টিপে মার্থার পিছু নেয়। মার্থা যেই না বেসমেন্টের ওই নির্জন ঘরের দরজার কাছে পৌঁছায়, তখনই বিমল পিছন থেকে এসে খপ করে মার্থার হাত ধরে ফেলে। মার্থা ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। বিমল আর এক মুহূর্ত দেরি না করে লাথি মেরে সেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই বিমল দেখে মার্থা সেই বদমাস ছেলেটা আয়েশ করে বসে বাজারের লোকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া চুরির টাকা গুনছে। অর্থাৎ মার্থা আগেই লকার থেকে টাকা সরিয়ে তার নেশাখোর ছেলের হাতে তুলে দিয়েছে। চোখের সামনে চোরটাকে নিশ্চিন্তে বসা দেখে বিমলের মাথায় একদম রক্ত উঠে যায়। সে দৌড়ে গিয়ে ছেলেটাকে লাথি চড় থাপ্পড় মারতে থাকে। ছেলেটার মুখ নাক থেকে রক্ত বের হচ্ছে দেখে মার্থা তখন ডুকরে কান্না করে ওঠে। বিমলের হাত পা ধরে কোন রকমে তার ছেলেকে বিমলের হাত থেকে বাঁচায়। বিমল তখন ছেলেটাকে হুমকি দিয়ে বলে, আজ তো তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি এই বাড়ির আশেপাশেও তোকে আবার কোনোদিনও নোংরা মতলব নিয়ে ঘুরতে দেখি, সেদিনই একদম জ্যান্ত পুঁতে ফেলবো বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিমল লুকিয়ে তার বন্ধু আন্নার ক্যান্টিনে এসে গত রাতের সব ঘটনা বলে। এদিকে লেডি অফিসার জ্যোতি এত সহজে হাল ছাড়ার পারছি না। সে এবার মস্ত বড় একটা চাল চালে। জ্যোতি সোজা তার বোনের সাথে লোকাল থানায় এসে ডিউটি অফিসারের কাছে একটা ভুয়া রিপোর্ট করে বলে কয়েকজন বখাটে ছেলে তার ছোট বোনকে রাস্তায় অনবরত ইফটিজিং করছে আর কল করে ডিস্টার্ব করছে, তাই সে ওই নম্বরটার লাইভ লোকেশন বের করতে চায়। অফিসার তখন কম্পিউটারে সেই নম্বরের লোকেশন ট্র্যাক করছিল। তখনই চালাক জ্যোতি আড়াল থেকে মোবাইল অন করে স্ক্রিনে সব ডেটা আর লোকেশন রেকর্ড করে নেয়। লোকেশন পাওয়া মাত্রই জ্যোতি চিনে ফেলে যে এটা তো সেই আন্না ক্যান্টিনের ঠিকানা। জ্যোতি দ্রুত আন্নার ক্যান্টিনে এসে হানা দেয়। তবে কপাল খারাপ, বিমল ওখানেই একটা টেবিলে বসে
বসে আন্নার সাথে কথা বলছিল। জ্যোতিকে ঢুকতে দেখে বিমল ভয়ে থমকে যায়, কিন্তু আন্না তখন বুদ্ধি করে মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে জ্যোতিকে কথার জালে ভুংভাং বুঝিয়ে আটকে ফেলে। আর এই সুযোগে বিমল পেছনের গলি দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিলাতে ফিরে এসে বিমল ভাবে নিশান্ত স্যারকে আর অন্ধকারে রাখা ঠিক হবে না। সে নিশান্তের বিছানার পাশে বসে হাত জোর করে তার জীবনের সব সত্য কথা স্বীকার করে নেয়। বিমল কান্না করতে করতে বলে, আমার আসল নাম বিমল খান্না না, আমার আসল নাম সুরেন্দ্র। আমি কোনো ভিখারি বা সাধারণ কেয়ারটেকার না। আমার উপর একটা খুনের মিথ্যা মামলা আছে। আমি আসলে জেল ভেঙে পালানো এক আসামি। বিমলের মুখে এই ভয়ঙ্কর সত্যি কথা শুনে নিশান্ত হতবাক হয়ে তাকায়। তার চোখের মনি অনবরত কাঁপতে থাকে আর হঠাৎ করেই তার মারাত্মক প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। ভয়ে তার শ্বাস আটকে আসছিল। বিমল দ্রুত ডক্টর কেশবকে কল করে জরুরি ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে নিশান্তের শরীরে পুশ করার চেষ্টা করে। ঠিক তখনই ঝড়ের গতিতে অমৃতা ঘরে ঢুকে বিমলের হাত শক্ত করে চেপে সিরিঞ্জ দিতে আটকায়। অমৃতা শয়তানের মতো হেসে বিমলকে বলে, থামো সুরেন্দ্র, ও যেভাবে মরছে সেভাবেই ওকে ছটফট করে মরতে দাও। কিন্তু বিমল তো কোনো খুনি না, তাই সে অমৃতার কথা না শুনে কোন রকমের বাহানা বানিয়ে জোর করে নিশান্তের শরীরে ইঞ্জেকশনটা পুশ করে আবারও তার জান বাঁচায়। নিশান্ত একটু শান্ত হতেই অমৃতা টিটকারির হাসি হেসে বলে, তোমার আসল নাম সুরেন্দ্র সোহেল। তুমি জেল খাটা আসামি, আর এখানে নিজের অভিশপ্ত অতীত এবং হারিয়ে যাওয়া স্ত্রী শাইনিকে খুঁজতে এসেছো। সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অমৃতার মুখে নিজের আসল পরিচয় আর অতীত জীবনের এই নিখুঁত বিবরণ শুনে বিমল একদম থমকে যায়। তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে কিছুতেই ভেবে পায় না যে এই রাজপ্রাসাদে বিলাসবহুল জীবন কাটানো অমৃতা তার ওই অন্ধকারের অতীতের কথা জানলো কিভাবে। পরের দিন সকালে অমৃতা আর বিমল দুজনের শহরের বাইরে যাচ্ছে। অমৃতা শয়তানি একটা হাসি দিয়ে বলে, আমি খুব ভালো করে জানি তোমার ওই কলেজার টুকরো স্ত্রী শালিনী এখন কোথায় লুকিয়ে আছে। আমি তোমাকে তার সঠিক ঠিকানা দিয়ে দিব, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। তুমি যদি নিজের হাতে ওই নিশান্তকে চিরদিনের জন্য দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, তবেই আমি তোমাকে শালিনীর কাছে পৌঁছে দিব। বিমল এই মারাত্মক প্রস্তাব শুনে মনে মনে একদম শিউরে ওঠে। সে ভিলাতে ফিরে এসে ভিডিও কলে তার আন্নাকে সব বলে আর এসব থেকে বাঁচার জন্য পরামর্শ চায়। এদিকে জ্যোতির এই মিথ্যা রিপোর্টের বিষয়টা লোকাল পুলিশ ধরে ফেলেছে। এক অফিসার দলবল নিয়ে সোজা জ্যোতির বোনের ফ্ল্যাটে এসে প্রচন্ড রেগে জ্যোতিকে বলে, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আমাদের সাথে এইরকম ধোঁকাবাজি কেন করলেন? এখন যদি আপনি আমাদের কাছে সব সত্যি বলেন যে আপনি আসলে কাকে খুঁজছেন, তবেই আমরা আপনাকে অফিসিয়ালি সাহায্য করতে পারবো। যদি তার ভুল বুঝতে পেরে পুলিশের সাথে হাত মেলাতে রাজি হয়ে যায়। বিমল তখন তার অতীতের কথা ভাবছে। একদিন জ্যোতির গুলিতে বিমল রক্তাক্ত হয়ে কোন রকমে পালায়। কোনো ডক্টর বা হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না, তাই সে একটা নির্জন জায়গায় বসে কোন রকমে দাঁতে দাঁত চেপে কুড়িয়ে পাওয়া ভাঙা টিনের ক্যান দিয়ে মাংস খুবলে তুলে গুলিটা নিজের হাতে টেনে বের করে সেখানেই বেহুশ হয়ে পড়ে। বাপ রে বাপ, কি ভয়ানক। রক্তাক্ত বিমল যখন গুলি বের করে প্রায় আত্মরা অবস্থায় কোন রকমের রাস্তায় হাঁটছিল, তখন অল্প বয়স্ক এক ছেলে থেকে মোবাইল নিয়ে প্রকাশ নামের তার এক বন্ধুকে কল দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। প্রকাশ বিমলকে তার ভাঙা ঘরে নিয়ে এসে পরম যত্নে তার সেবা করে। ধীরে ধীরে বিমল সুস্থ হয়ে ওঠে। আর এই কঠিন বিপদের দিনে পাশে থাকায় বিমল প্রকাশকে অনেক ধন্যবাদ দেয়। বিমল পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই প্রকাশ থেকে বিদায় নিয়ে তার বেঈমানি স্ত্রী শাইনিকে খোঁজার উদ্দেশ্যে সোজা এই মায়ানগরী মুম্বাই শহরে এসে পাড়ি জমায়। গল্প ফিরে আসে বর্তমানে। বিমল তখন প্রকাশের সাথে ভিডিও কলে কথা বলছে। কল কাটার পর বিমল নিশান্তের বিছানার পাশে বসে বিষণ্ণ মনে তাকে নিজের অতীতের কথা বলে। সে ভালোবেসে বিয়ে করে সুন্দর একটা সংসার সাজিয়েছিল, আর পরে তার স্ত্রী তাকেই ধোঁকা দিয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে কিভাবে খুনি বানিয়েছে। বিমলের এই বুক ফাটা কান্নার কথাগুলো শুনে নিশান্তের খুব খারাপ লাগে। সে চোখের ইশারায় বিমলকে বোঝায় যে সে খুব ভালো করে বুঝতে পারছে যে বিমলকে উপর থেকে শক্ত দেখালেও ভিতর থেকে সে কতটা চূর্ণ বিচূর্ণ আর একা হয়ে গেছে। জ্যোতি তখন তার নতুন পুলিশ ফোর্সকে নিয়ে মেইন হেডকোয়ার্টারে পৌঁছায়। সে এখানকার বড় সারির টেবিলের উপরে বিমলের সেই পুরনো কেসের ফাইল আর ভিখারির বেশের ছবি দেখিয়ে বলে, আর দেরি করে লাভ নেই, এই লোকটাকে পুরো মুম্বাই শহরে হন্যে হয়ে খুঁজে বের করতে হবে। পুলিশ অফিসাররা ক্রাইম ব্রাঞ্চের ওই ফাইলে বিমলের ছবিটা ভালো করে দেখে জ্যোতিকে বলে, এই লোককে তো আমরা চিনি, একে আপনি দাস ভিলাতেই পেয়ে যাবেন। ওখানেই সে এখন নিশান্ত স্যারের নতুন কেয়ারটেকার হিসাবে ডিউটি করছে। জ্যোতি দ্রুত পুলিশ ফোর্স নিয়ে সোজা দাস ভিলার ভিতরে ঢুকে কোনো কথা না শুনে বিমলের হাত ধরে থানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দেয়। কিন্তু বিমল এবার একটুও না ঘাবড়ে কড়া গলায় বারবার বলতে থাকে, আপনি যাকে খুঁজছেন আমি সেই লোক না, আপনি ভুল মানুষকে ফাঁসাচ্ছেন।
চাচ্ছেন। নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য সে পকেট থেকে তার আইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স বের করে জ্যোতিকে দেখায়। আসলে এই সব কয়টা কার্ড নকল। এমন কিছু হতে পারে আন্দাজ করে অমৃতা আগেই তার পাওয়ার খাটিয়ে বিমলকে কার্ডগুলো বানিয়ে দিয়েছিল, যেন বিপদে পড়লে সে সহজেই পার পেয়ে যায়। বিমলের হাতে এমন অকাট্য সব প্রমাণ দেখে জ্যোতির কাছে আর কোনো আইনি রাস্তা খোলা থাকে না। বাধ্য হয়েই প্রচন্ড রাগ আর বিরক্তি নিয়ে জ্যোতিকে আবারও খালি হাতেই ফিরতে হয়। বিমল লুকিয়ে আন্নার ক্যান্টিনে আসতেই আন্না এবার বিমলের দিকে গম্ভীর নজরে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, তোর জীবনে এত বড় ঝড় বয়ে গেল, তুই পুলিশ আর আদালতের চক্করে পড়লি, অথচ তুই আমার কাছে ওই খুনের কেসের আসল ব্যাপারটা কেন লুকালি? আন্নার জোয়াজুড়িতে বিমলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সে আন্নাকে প্রথম থেকে সব বলতে শুরু করে। বিমল জানায় সেদিন ছিল তাদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি। সে তার কোম্পানির কলিগদের মাঝে মিষ্টি বিলি করে খুশি মনে তার স্ত্রীকে সারপ্রাইজ দেবে বলে বাড়ি ফেরে। কিন্তু ঘরের দরজা খুলেই বিমল আঁতকে ওঠে। সোফায় তার আপন ছোট ভাই আঙ্গাত রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। কে যেন তাকে ধারালো ছুরি দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছে। অঙ্গাত তখন কোন রকমে শালিনীর নাম বলছিল, অর্থাৎ শালিনী যে এই খুনের ব্যাপারে অনেক কিছু জানে আর এসবের পেছনে তারও হাত ছিল তা একদম পরিষ্কার। কিন্তু শালিনী তার ঘর থেকে গায়েব হয়ে গিয়েছিল। বিমল তখন কিছু না ভেবেই ভাইকে বাঁচানোর জন্য পেট থেকে ওই রক্তমাখা ছুরিটা টেনে বের করতে যায়। ঠিক তখনই অঙ্গাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেখানেই মারা যায়। আর কপাল খারাপ হলে যা হয় আর কি, ঠিক তখনই জ্যোতি ঘরের ভেতরে ঢুকলে সব দেখে মনে করে বিমলে নিজের আপন ভাইকে খুন করেছে। তাছাড়া দুই ভাইয়ের মাঝে আগে থেকেই টুকটাক জমিজমা বা টাকা পয়সা নিয়ে ছোটখাটো ঝগড়াঝাটি লেগেই থাকতো, যেটা আশেপাশের লোকেরাও জানতো। ব্যাস এই কারণেই সবকটা সন্দেহর তীর সোজা বিমলের দিকে চলে যায়। এরপর পুলিশ যখন বিমলকে হাতকড়া পরিয়ে চোরের মতো টেনে নিয়ে যাচ্ছিল, তখন তার বৃদ্ধ মা দৌড়াতে দৌড়াতে ডুকরে কান্না করছিল। নিজের চোখের সামনে এক ছেলের লাশ আর অন্য ছেলেকে তারই ভাইয়ের খুনের আসামি হয়ে যাওয়ার এই চরম মানসিক আঘাত বৃদ্ধ মা সহ্য করতে পারেনি, তাই হার্ট অ্যাটাকে রাস্তার উপরেই মারা যায়। মায়ের মৃত্যুর কথা বলতে বলতে বিমল আন্নার সামনে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ে। গল্প চলে আসে বর্তমানে। বিমল ভিড়াতে ফিরে অমৃতার সাথে একা দেখা করলে অমৃতার টিটকারির হাসি হেসে বিমলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি খবর সুরেন্দ্র, আবার সেই কাজটা করার জন্য তুমি কি এখন পুরোপুরি প্রস্তুত? বিমল এবার মাথা নেড়ে অমৃতার দেওয়া খুনের প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ বিমল খুব ভালো করে জানতো সে এই রাজপ্রাসাদে আসলে কোনো চাকরি করতে আসেনি। তার আসল মিশন হলো বেঈমান শালিনীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া। আর একমাত্র অমৃতা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না যে শালিনী কোথায় লুকিয়ে আছে। অমৃতার এই নোংরা কাজটা করে দিলেই সে শালিনীর সঠিক ঠিকানা পেয়ে যাবে। সাথে সাথে অমৃতা বিমলকে এটাও জানিয়ে দেয় যে নিশান্তের একমাত্র মেয়ে আরুষিও পড়াশোনা শেষ করে খুব জলদি এই বাড়িতে ফিরে আসছে। পরের দিন সকালে আরুষিকে স্বাগত জানানোর জন্য বিলাস সব মেইড আর সিকিউরিটি গার্ড গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে বিমল লুকিয়ে তার মোবাইল থেকে অমৃতার একটা ছবি তুলে প্রকাশকে পাঠিয়ে বলে অমৃতার আসল পরিচয় খুঁজে বের করতে, কারণ তার সন্দেহ অমৃতাও কোনো কিছু লুকাচ্ছে। প্রকাশ যখন বিমলের ফোনে অমৃতা ছবি পাঠায়, তখন জানা যায় অতীতে অমৃতা নামকরা এক বিজনেসম্যানের সাথে অনেকটা জোর করেই রিলেশন করেছিল। লোকটা একসময় আবেগের বশে অমৃতাকে বিয়ে করবে বলে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে অমৃতার লোভী স্বভাব দেখে সে নিজের কথা থেকে একদম পিছু হটে যায় আর বিয়ে করতে সাফ সাফ মানা করে দেয়। অমৃতা তখন রাগে অন্ধ হয়ে লোকটাকে বিয়ের জন্য জোর করতে থাকে। লোকটা হাত জোর করে বলে সে অমৃতাকে লাখ লাখ টাকা আর সম্পত্তি লিখে দিতে রাজি আছে, কিন্তু তার স্ত্রী আর মেয়ে থাকতে সে অমৃতাকে বিয়ে করতে পারবে না। অমৃতা তখন শয়তানি হাসি দিয়ে লোকটাকে ঠান্ডা মাথায় হুমকি দিয়ে কিছু দরকারি সাদা কাগজে সাইন করিয়ে নেয়, যার মধ্যে একটা কাগজে সে আগে থেকেই একটা সুইসাইড নোট লিখে রেখেছিল। সই করার শেষ হতে আচমকা লোকটা বুক চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ে যায়। তার মুখ থেকে সাদা ফেনা বের হতে থাকে। অমৃতার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অমৃতা ব্ল্যাকমেইল করে সই নেওয়ার আগেই সেই লোকটার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে তাকে মারার ব্যবস্থা করে রেখেছিল। গল্প চলে আসে বর্তমানে। জানা যায় অমৃতার আসল নাম হলো শীতল গুপ্তা। সে একটা আস্ত খুনি ডাইনি। এখন সব প্রমাণ হাতে পেয়ে খেলা পুরোপুরি ঘুরে যায়। এবার বিমল খোদ অমৃতাকেই তার আসল নাম শীতল গুপ্তা বলে দেখে উল্টো ব্ল্যাকমেইল করতে শুরু করে। অবস্থা বেকুতিক দেখে অমৃতা বেশ ভরকে যায়। বাধ্য হয়ে তার শীতল থেকে অমৃতা হয়ে ওঠার আসল গল্পটা শোনাতে শুরু করে দেয়। অমৃতা জানায় সেদিন যখন ওই বিজনেসম্যান লোকটা বিষ খেয়ে মারা যায়, তখন লোকটার শেষকৃত্যে তার কোটিপতি বন্ধু নিশান্ত এসেছিল। আর ওখানেই নিশান্তের সরলতার সুযোগ নিয়ে শীতল ওরফে অমৃতা প্রথমবার তার সাথে খাতির জমায়। ধীরে ধীরে তাদের কথাবার্তা আর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন অমৃতা বুদ্ধি করে নিশান্তকে একটা হাইফাই ক্লাবে নিয়ে জোর করে
দামি দামি ড্রিঙ্কস করিয়ে মাতাল করে দেয়। পরের দিন সকালে নিশান্তের যখন চোখ খোলে সে দেখে সে অমৃতার সাথে একই বিছানায়। ব্যাস, অমৃতা এই মোক্ষম সুযোগের ব্যবহার করে নিশান্তকে লোক সমাজে মুখ দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। তবে নিশান্ত সাফ সাফ জানিয়ে দেয় সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তাকে কোনোদিনও ধোঁকা দিতে পারবে না। কয়েকদিন পরেই নিশান্তের স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন এটাও অমৃতার কাজ। এরপর নিশান্তের মন খারাপের সুযোগ নিয়ে তাকে বিয়ে করে আর তারপরই এই বাড়ির মালিকিন হয়ে বসে। কারণ অমৃতা জানতো নিশান্ত কোটি কোটি টাকার সম্পত্তির একমাত্র মালিক। এরপরেই সে নিশান্তকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই কেয়ারটেকার বস্কোকে টাকা দিয়ে ভাড়া করেছিল। কিন্তু বস্কো ভীতু হওয়ার কারণে খুনের কাজটা ঠিকমতো করতে পারছিল না। তবে সেই কাজ এখন বিমলকে করতে হবে, তাও আবার যেদিন আরুষি আসবে ঠিক সেদিন। আস্তে আস্তে সেই মাহেন্দ্রক্ষণ চলেই আসে, যেদিন নিশান্তের আদরের মেয়ে আরুষি ভিলায় ফিরে আসে। আরুষি আসার আগে বিমল বাগানের পেছনে সেই পরিত্যক্ত পুরনো কুয়াটার কাছে গিয়ে চারপাশটা ভালো করে দেখে আসে, যেখানে নিশান্তকে হুইল চেয়ার সহ ধাক্কা দিয়ে ফেলে মারার প্ল্যান করা হয়েছে। ওই কুয়াটা ছিল গভীর আর কুয়ার নিচে আগে থেকেই ধারালো লোহার রড পুঁতে রাখা হয়েছে, যেন উপর থেকে কোনো মানুষ নিচে পড়লে লোহার রড বুক পেট ফুটো করে দেয় আর সে কোনোভাবে যেন বেঁচে ফিরতে না পারে। আরুষি বাড়িতে এসে খুশি মনে সবার সাথে দেখা করে। এরপর এক দৌড়ে বাবার রুমে এসে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই হঠাৎ বাবার হাত নড়তে দেখে বিমল আরুষিকে আড়ালে ডেকে ফিসফিস করে বলে, স্যার কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তার আঙ্গুল নড়ছে। এই খবর আমি ছাড়া আর কেউ জানে না, আপনিও দয়া করে বাড়ির বাকিদেরকে কিচ্ছু বলবেন না। বাবার প্রতি বিমলের এতটা যত্ন দেখে আরুষির তার সাথে বেশ খাতির জমে ওঠে। আরুষি বিমলের সরলতা আর সততা দেখে মনে মনে তাকে নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করতে শুরু করে। অবশেষে নিশান্তকে খুন করার সেই ফাইনাল দিনটা চলেই আসে। কাকতালীয় ভাবে সেই দিনটাই ছিল আরুষির জন্মদিনের দিন। অমৃতা এই বার্থডে পার্টিটাকে খুনের মস্ত বড় ঢাল হিসেবে বেছে নিয়েছিল। রাতের ঝলমলে পার্টিতে ধুমধাম করে কেক কাটা শেষ হয়। সবাই যখন ড্রিঙ্কস আর নাচ গানে ব্যস্ত ছিল তখনই হঠাৎ অ্যালিসের হাত থেকে নিশান্তের গায়ে ড্রিঙ্কস পড়ে যায়। বিমল তখন কাপড় বদলানোর বাহানায় সবার চোখ ফাঁকি দিয়ে নিশান্তের হুইল চেয়ারটা ঠেলে সোজা ওই অন্ধকার বাগানের কুয়ার দিকে নিয়ে যায়। আর কোনো দয়ামায়া না দেখিয়েই এক ধাক্কায় নিশান্তকে কুয়ার ভিতরের ওই ধারালো লোহা রডের উপরে ফেলে দেয়। তাহলে কি বিমল ও শেষমেশ নিজের স্বার্থের জন্য নিশান্তকে মেরে ফেললো? কিন্তু পর মুহূর্তে নিশান্তকে একদম সুস্থ দেখে অমৃতার মাথায় রক্ত টকবক করে ফুটছে। সে রাগে কাঁপতে কাঁপতে বিমলের কলার চেপে সবার সামনে ভালো সাথে চিৎকার করে বলে, তুই এই কাজটা ইচ্ছা করে করেছিস তাই না? ঠিক তখনই ফ্যামিলি ডক্টর কেশব মাঝখানে এসে অমৃতাকে শান্ত করে বলে, আরে অমৃতা শান্ত হও, একবার মানুষ ভুল করতেই পারে, হয়তো ভুলে হুইল চেয়ারটা হাত ফসকে গিয়েছিল। ভালো ব্যাপার হলো নিশান্ত একদম ঠিক আছে। এসব দেখে আরুষি চিৎকার করে বলে, আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। 2 দিন পরেই বাবাকে আমার সাথে ইউএসএ নিয়ে যাব। নিশ্চয়ই ভাবছেন বিমল নিশান্তকে বাঁচালো কিভাবে। আসলে ঘটনাটা ঘটেছিল ঠিক একদিন আগে, যখন সিকিউরিটি গার্ড রওশন তার মনিটরিং রুমে বসে অমৃতার সুইমিং এর ভিডিওগুলো অন্য ড্রাইভে ট্রান্সফার করছিল। ঠিক তখনই বিমল সেখানে আচমকা এসে সরাসরি রওশনের কলার চেপে ধরে বলে, তুই যে অমৃতা ম্যাডামের এইরকম পার্সোনাল ভিডিও লিক করে বাজারে বেচছিস, যদি এটা কোনোভাবে অমৃতা জানতে পারে তবে তোকে পুলিশে দেওয়া তো দূরের কথা, এই ভিলাতেই জ্যান্ত পুঁতে ফেলবে। এই কথা শুনে রওশন বেশ ঘাবড়ে যায়। সে ভয়ে বিমলের হাত পা ধরে অনুনয় বিনয় করে অমৃতাকে কিছু বলতে মানা করে। বিমল তখন সুযোগ বুঝে রওশনকে বলে, তোর জান যদি বাঁচাতে চাস তবে আজকে রাতে পার্টি যখন একদম জমে উঠবে আর আমি যখন নিশান্ত স্যারকে জামা কাপড় বদলানোর বাহানায় বাগানের দিকে নিয়ে যাব, ঠিক তখনই তুই মেইন সুইচ রুমে গিয়ে পুরো ভিলার লাইট 2 মিনিটের জন্য বন্ধ করে দিবি। এটাই হবে তোর আসল কাজ। রওশনকে লাইনে এনে বিমল এরপর সোজা চলে যায় নার্স অ্যালিসের কাছে। বিমল অ্যালিসকে আড়ালে ডেকে ফিসফিস করে বলে, আজ রাতের বার্থডে পার্টিতে যখনই হুট করে লাইট বন্ধ হয়ে যাবে তখন তোমাকে একটা কাজ করতে হবে। অমৃতা আমাকে ব্ল্যাকমেইল করে নিশান্ত স্যারকে কুয়ার ভিতরে ধাক্কা দিয়ে ফেলে মারতে বলছে। আমি তাকে ধাক্কা ঠিকই দিব, কিন্তু তোমার কাজ হলো দৌড়ে গিয়ে স্যারকে কুয়ায় পড়া থেকে আটকাতে হবে। ব্যাস, এই ছিল বিমলের সেই মাস্টার প্ল্যান, যার কারণে নিশান্তের কিছুই হয়নি। গল্প চলে আসে বর্তমানে। বিমল বুক ফুলিয়ে অমৃতার সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে টিটকারির হাসি দিয়ে বলে, আপনি তো নিজেকে বাঁচাতে আর আরুষির সামনে ভালো শাস্তে পুরো দোষটাই আমার উপর চাপিয়ে দিলেন। আর এখানেই জানা যায় এই গল্পের আরো ভয়ঙ্কর এক টুইস্ট। কোটিপতি নিশান্তের ওই মারাত্মক কার অ্যাক্সিডেন্ট কিন্তু অমৃতা নিজেই করিয়েছিল। আসলে নিশান্ত অমৃতার এই লোভী রূপ সম্পর্কে জেনে যাওয়ায় সে অমৃতার নামে ফ্যাক্টরি দিতে মানা করে দেয়। ফোনে ফোনে সাফ সাফ জানিয়ে দেয় সে আজই এসে অমৃতাকে ডিভোর্স দিবে। সবকিছু হারানোর ভয়ে আর সম্পত্তির লোভে এই ডাইনি অমৃতা নিজেই লোক লাগিয়ে নিশান্তকে মেরে ফেলার প্ল্যান করে। তবে ভাগ্যচক্রে
শকে পুরো বডি প্যারালাইসিস হয়ে গেল নিশান্ত জানে বেঁচে যায়। মার্থা আরুষিকে বুঝিয়ে বলে যে বাবাকে ইউএসএ নিয়ে গেলে তার একার পক্ষে পড়ালেখা আর বাবাকে সামলানো সম্ভব হবে না, তাই নিশান্ত এখানে থাকলেই ভালো হবে। কিন্তু এত বড় ঘটনার পর আরুষি কোনোভাবেই তার বাবাকে এখানে রাখতে রাজি হয় না। আরুষি রেগে চলে গেলে মার্থা সব মেয়েদেরকে ডেকে জানায় ইস্টার সানডে উপলক্ষে সবার ছুটি, সবাই আবারও সোমবারে কাজে জয়েন করবে। এমন কথা শুনে রওশন বেশ অবাক হয়ে যায়। এদিকে অমৃতা তার পুরনো প্রেমিক ভস্কোর সাথে লুকিয়ে স্টোর রুমে দেখা করতে আসলে ভস্কো রেগে বলে তোর জন্য আমি সব ধরনের পাপ করেছি, ড্রাগ বেচেছি, নিশান্তকে কয়েকবার মারার চেষ্টা করেছি, আর তুই সব পেয়ে আমাকেই ভুলে গেছিস। ভস্কো কোনোভাবে মানছে না দেখে অমৃতার হাতুড়ি নিয়ে তাকে ভয় দেখায়। ভস্কো রেগে বলে তোর মতো স্বার্থপর মানুষ আমি জীবনে আর দ্বিতীয়টা দেখিনি, আমি এখান থেকে চলে যাব, তবে সেটা ভয় পেয়ে না, বরং এত কিছুর পরও আমি তোকে ভালোবাসি তাই বলেই চলে যায়। তবে সাইকো অমৃতার এসবে কিছুই যায় আসে না, সে নিজের মনেই হাসতে থাকে। রাতে অমৃতা হঠাৎ বিমলের কাছে আসলে বিমল বলে আমি আপনার কাজ করে দিব, আপনি শুধু আপনার দেওয়া কথাটা রেখেন, মানে শালিনীর খোঁজ দিবেন, তবে এটা মনে রাখবেন আপনার এই কাজগুলোর জন্য আপনি একদিন ডুবে মরবেন, সেদিন কেউ আপনাকে বাঁচাতে আসবে না বলেই রেগে চলে যায়। পরের দিন বাসায় কোনো মেইড নেই দেখে ডক্টর কেশব বিমলকে বলে আজ তোমাকেই সারাদিন নিশান্তের দেখাশোনা করতে হবে বলেই নিশান্তের হাতে হাত রাখলে নিশান্ত হঠাৎ তার হাত ধরে বসে। কেশব এবার চালাকি করে সবাইকে বাইরে পাঠিয়ে নিশান্তকে একা চেক করতে চায়। সবাই বাইরে বের হতেই বিমল কি মনে করে যেন ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে সরে যায়। এরপর বেলকনি বেয়ে নিশান্তের রুমে ঢোকে। বেশ কিছু সময় পর সে আবারও ফিরে আসে। কেশব রুম থেকে বের হয়ে জানায় নিশান্তের যে অবস্থা আরুষি তাকে দুদিন পর আরামসে ইউএসএ নিতে পারবে, তবে তার জন্য তার হাসপাতাল থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। যাই হোক, নিশান্ত যেহেতু এখনো বেঁচে আছে তাই অমৃতাকে যে কোনো উপায়ে তাকে খতম করতেই হবে। সে এবার মস্ত বড় এক চাল চালে। বিমলকে দিয়ে নিশান্তকে ছাদের উপরে নিয়ে গিয়ে মারার আগে খুব চালাকির সাথে আরুষির ফলের জুসের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। জুস খাওয়া মাত্রই আরুষির মাথা ঘুরতে শুরু করলে সে তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এবার যেন নিশান্তকে মারার পথে আর কোনো বাধা না আসে, এই জন্যই অমৃতা বুদ্ধি করে বিলাস সব মেইড আর সিকিউরিটি গার্ডদেরকে ছুটি দিয়ে দিয়েছে। পরিকল্পনা মতে বিমল নিশান্তের হুইল চেয়ারটা ঠেলে ছাদের উপরে নিয়ে আসে। নিশান্তকে ধাক্কা দিয়ে ফেলতেই যাবে, ঠিক তখনই জ্যোতি ওয়ারেন্ট হাতে বিমলকে অ্যারেস্ট করার জন্য বাড়ির দরজায় চলে আসে। জ্যোতিকে দেখা মাত্রই বিমলের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে নিশান্তকে ওখানেই ফেলে ছাদের পেছনের পাইপ বেয়ে এক লাফে নিচে নেমে পালাতে গেলে ভুলবশত সুইমিং পুলে পড়ে যায়। পালানোর আর কোনো পথ না থাকায় জ্যোতি বিমলকে হাতকড়া পরিয়ে তাকে জিপ গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। আসলে জ্যোতি আজ সকালে যখন জানতে পারে বাড়িতে কোনো মেইড নেই, তখন সে তার সিনিয়রকে কল দিয়ে অনুনয় বিনয় করে বিমলকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট নিয়ে নেয়। এবার আর অমৃতার কিছু করার থাকে না। ডাইনি অমৃতা এবার আর এক মুহূর্ত দেরি না করে সোজা তার পুরনো প্রেমিক ভস্কোর ডেরায় এসে তাকে এক গাদা টাকার লোভ দেখিয়ে আঁচি নিশানকে মেরে ফেলার প্ল্যান বানায়। কিন্তু এতবার ধোঁকা খাওয়ার পর ভস্কো অমৃতাকে সাহায্য করতে রাজি হয় না। কিন্তু অমৃতার জালে যে একবার ফাঁসে সে কি আর এত সহজে বের হতে পারে? তাই প্রতিবারের মতো এবার ভস্কোকেও সে রাজি করিয়ে নেয়। তবে এইবার আড়াল থেকে কেউ এসব ভিডিও করে নেয়। চালাক অমৃতা ভস্কোকে বাংলোর সেই পুরনো স্টোর রুমে লুকিয়ে আসতে বলে, কারণ সেও নিশানকে সেখানেই নিয়ে আসবে। তবে ভস্কোর আড়ালে সে ঠিকই ভস্কোর বন্দুক চুরি করে নেয়। এদিকে বিমল বারবার জ্যোতিকে কাকুতি মিনতি করে বলছিল, জ্যোতি দয়া করে আমার কথা বিশ্বাস করো, তুমি যে খুনের দায়ে আমাকে দায়ী করছো আমি সেটা করিনি, কারণ সে তো আমারও ভাই ছিল। আজ যদি আমাকে না ছাড়ো তাহলে একটা নিরীহ মানুষ খুন হয়ে যাবে। কিন্তু জ্যোতি তো নিজের জেদে একদম অটল। সে বিমলের কোনো কথাই কানে তুলছিল না, কারণ জ্যোতির ভালোবাসা আঙ্গাতকে বিমল নৃশংসভাবে মেরে ফেলেছে। এমনকি তার মাও তার কারণেই হার্ট অ্যাটাকে মারা যায়। জ্যোতির নজরে বিমল একটা খুনি, ব্যাস সে আর কিছুই মানতে চায় না। বিমল তাকে এটাই বোঝাতে চায় আসলে সে আঙ্গাতের খুনি শালিনীকে খুঁজছে, কিন্তু জ্যোতি তার কোনো কথাই শোনে না। এদিকে 2টা বাজতেই ভস্কো নৌকায় বাংলোর পেছনে এসে দেওয়াল টপকে পুরোনো স্টোর রুমে চলে আসে। অমৃতা আগে থেকে নিশানকে সেখানে নিয়ে এসে অপেক্ষা করছে। ভস্কো এবার আগের মতো বোকামি না করে বলে, নিশানকে তো আমি খুন করব, তবে আগে তোকে পেতে হবে বলেই অমৃতার হাত ধরে টানতে থাকে। তখনই স্টোর রুমের দরজা খুলে বিমল হঠাৎ মুখ ঢেকে প্রবেশ করে। নিশ্চয়ই ভাবছেন বিমল থানা থেকে হঠাৎ এখানে কিভাবে আসলো? আসলে এই সবটাই ছিল বিমলের মাস্টার প্ল্যান। বিমল অনেক আগে থেকেই পুরো গেমটা সেট করে রেখেছিল। সকালে যখন বেলকনি থেকে ডক্টরের সাথে কথা বলতে এসেছিল তখন কেশবকে তার আসল পরিচয় বলে আর অমৃতার সব নোংরা প্ল্যানের কথা জানিয়ে বলেছিল অমৃতা আজ 11টায় নিশান্ত স্যারকে মেরে ফেলার প্ল্যান করেছে। শুধু তাই না, নিশান্তের হাত ইদানিং একটু একটু নড়াচড়া করছে। নিশান্ত নিজে ইশারায় ডক্টর কেশবকে বুঝিয়ে দেয় যে
বিমল আসলে কোনো খুনি নয়, বরং সে তাকে অমিতা থেকে রক্ষা করছে। ডক্টর কেশব বলে, তাহলে আমি চেকআপের বাহানায় নিশানকে হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে আরুষি তার বাবাকে ইউএস নিয়ে যাবে। বিমল বুঝিয়ে বলে, অমিতার মতো মানুষকে ছেড়ে দিলে সে আবারও নতুন কাউকে ফাঁসিয়ে তার জীবন জাহান্নাম বানাবে। তাই যেভাবেই হোক আমাদের অমিতাকে ধরতে হবে। সাথে সাথে শালিনী কোথায় আছে এটাও জানতে হবে, না হলে বিমল জীবনে কোনোদিনও শান্তি পাবে না। তাই তাদেরকে যেভাবেই হোক অমিতাকে ধরতে হবে। তবে জ্যোতি এসে আমাকে ধরে নিয়ে গেলে আমি বুঝিয়ে বললেও আমাকে সে নাও ছাড়তে পারে, তাই আপনি ইন্সপেক্টরকে সাথে নিয়ে আমাকে ছাড়াতে আসবেন। ডক্টরকে প্ল্যান বুঝিয়ে বিমল এবার গলার আওয়াজ বদলে ছদ্মবেশে জ্যোতিকে কল করে বলেছিল যে আজ অমিতার ভিলা একদম ফাঁকা আছে, বিমলকে ধরার এটাই হলো শেষ সুযোগ। বিমল এরপর আন্নাকে কল করে ভস্কোর ঠিকানায় পৌঁছে তার উপর নজর রাখতে বলে, কারণ তার দৃঢ় বিশ্বাস বিমল থানায় গেলে অমিতা নিশানকে মারার জন্য ভস্কোর কাছে অবশ্যই যাবে। বিমলকে যখন জ্যোতি অ্যারেস্ট করে থানায় আনে তখন ডক্টর কেশব নিজেই থানার ইন্সপেক্টরকে ক্লিনিকে ডাকে। ইন্সপেক্টর আর জ্যোতির বোনকে সব বুঝিয়ে জ্যোতিকে সব বুঝিয়ে বলে। সব সত্যি জানার পর জ্যোতি বিমলের হাত করা খুলে তাকে ছেড়ে দেয়। থানা থেকে ছাড়া পেয়ে বিমল এক দৌড়ে বিলাতে ফিরে স্টোর রুমে চলে আসে, নিশানকে ভস্কোর হাত থেকে বাঁচায়। ঠিক ওই সময়ই অমিতা, ভস্কো আর বিমল এই তিনজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। ভস্কো যখন অমিতাকে পাওয়ার জন্য লড়াই করছে, অমিতা তখন রাগ আর স্বার্থপরতায় অন্ধ হয়ে ব্যাগ থেকে ভস্কোর থেকে চুরি করে আনা পিস্তল বের করে নিজের যান বাঁচাতে আর সব প্রমাণ নষ্ট করতে ভস্কোকে গুলি করে শেষ করে দেয়। ভস্কোর লাশ মেঝেতে লুটিয়ে পড়তেই অমিতা এবার রক্তমাখা বন্দুকটা সোজা বিমলের কপালে তাক করে রেগে আগুন হয়ে বলে, সুরেন্দ্র তুমি অনেক চালাকি করেছো, এবার যদি নিজের যান বাঁচাতে চাও তবে এই নিশানকে মেরে ফেলো। বিমল এই পাপ কাজ করতে সাফ সাফ মানা করে দেয়। অমিতা শয়তানি এক হাসি দিয়ে তার মোবাইল বের করে সরাসরি বিমলের সেই বেইমানি স্ত্রী শালিনীকে কল দেয়। ওপাশ থেকে শালিনীর কণ্ঠ শুনতেই বিমল চিৎকার করে শালিনীকে ডাকে। বিমলের গলা শুনতেই শালিনী ভয়ে আটকে ওঠে। শয়তান অমৃতা সাথে সাথেই কলটা কেটে দেয়। অমৃতা রেগে বলে, তুই সবাইকে বলবি ভস্কোকে তুই আত্মরক্ষার জন্য মেরে ফেলেছিস। আমি চাইলে নিশানকে মারতে পারি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেলে আমি আর এই সম্পত্তি পাবো না। তাই শালিনীকে পেতে হলে তোকে নিশানকে মারতে হবে। ভস্কো যেহেতু ক্রিমিনাল তাই ওকে খুনের কেস সহজেই বন্ধ করে দেওয়া যাবে। শালিনীকে খুঁজে পাওয়ার আর কোনো উপায় না পেয়ে বিমল কাঁপতে কাঁপতে বন্দুকটা তুলে নিশান্তের কপালে তাক করে। নিশান্ত তখন অসহায় নজরে বিমলের দিকে তাকিয়ে থাকে। নিশান্ত মাথা নাড়াতেই অমিতা রেগে হতবাক হয়ে বলে, নিশান্ত নড়তে পারে, এইসব তুই আমাকে জানাসনি বলেই কাঠের বাক্স দিয়ে বিমলকে মারে। সাথে সাথেই তার হাত থেকে বন্দুক পড়ে যায়। অমৃতা মাটিতে শুয়ে বন্দুকটা তুলে গুলি করতে গেলেই বিমল তার হাত জোর করে টেনে ঘুরিয়ে দেয় আর গুলি লাগে পাশের দড়িতে। দড়িটা খুলে যেতেই বিমল সরে যায় আর উপরে ঝাড়বাতির মতো রাখা নোঙ্গর সোজা এসে অমৃতার পেটে ঢুকে যায়। চোখের পলকেই যন্ত্রণায় ছটফট করতে করতে ডাইনি অমৃতা সেখানেই মারা যায়। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ ফোর্স সাইরেন বাজিয়ে দাস বিলাতে ঢোকে। ততক্ষণে বিমল ওরফে সুরেন্দ্র সেখান থেকে সমস্ত প্রমাণ মিটিয়ে একদম হাওয়া হয়ে গেছে। সাথে সাথে জ্যোতিকে সাসপেন্ড করে দেওয়া হয়। বাংলোর পেছনের শান্ত বিচে বিমল নিশানকে এনে বলে, আপনার বাংলোর আসল দলিল আমি লকারেই রেখে দিয়েছি। তখনই আরুষি আর কেশব দৌড়িয়ে আসলে বিমল ক্ষমা চেয়ে বলে, ভস্কো আর অমৃতা মারা গেছে, তবে আমি ওদেরকে মারিনি। কেশব বলে, আমি জানি তুমি খুনি না, তবে এটা আর কেউ বিশ্বাস করবে না যে তুমি খুনগুলো করনি, তাই তোমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। বিমল কান্না করতে করতে বিদায় নিয়ে চলে যায়। আরুষি তাকে তাদের ফ্যামিলি বোটে চাবি দিয়ে দিলে বিমল শেষবারের মতো বিদায় নিয়ে বোটে চড়ে কোনো এক অজানা নতুন গন্তব্যের উদ্দেশ্যে তার বেইমানি স্ত্রী শালিনীকে খোঁজার জন্য সাগরের বুকে মিলিয়ে যায়। ইন্সপেক্টর এসে বলে, ক্রাইম সিন দেখে সবাই এটাই ভাববে ভস্কো আর অমৃতার মধ্যে মারামারি হয়েছিল। ভস্কো অমৃতাকে মেরে ফেলে আর অমৃতা মারা যাওয়ার আগে ভস্কোকে গুলি করে মারে। মাছ দিয়ে বিমল পালিয়ে গেছে। আরও সে ইউএস যাওয়ার আগে বাসার সব মেয়েদেরকে জানায় এই বাড়ি এত বছর এতটা যত্নে রাখার জন্য সে আর তার বাবা প্রত্যেক মেয়েটকে বাড়ির মোট 5% শেয়ার দিয়েছে। তবে বিমলকে আরুষি তার ভাগের 1% বেশি দিয়েছে। সে যখনই আসবে তখন এসে এই ভাগ নিতে পারবে। বিমল তখন অবশ্য শালিনীকেই খুঁজে যাচ্ছে। এক দোকানে দাঁড়িয়ে আন্নাকে কল দিয়ে বলে, লুকানোর জন্য একটা জায়গা লাগবে। আন্না বলে, এখন তোর পেছনে 2 স্টেটের পুলিশ পড়ে আছে, তাই কয়েকদিন লুকিয়ে থাক। আমি এখানে নতুন একটা হোটেল খুলেছি, তুই সেখানে চলে আয়। পরিস্থিতি ঠান্ডা হলে আমরা ওই বেইমান শালিনীকে খুঁজে বের করব। বিমল সাথে সাথেই কল কেটে ফোনটা পা দিয়ে ঘুরিয়ে মুচকি হাসতে হাসতে চলে যায়। এই জন্মে শালিনী তার থেকে মুক্তি পাবে না। আর এখানেই শেষ হয়ে যায় বিমল খান্না সিজন 1। হয়তো পরবর্তী সিজনে বিমল শালিনীকে খুঁজে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, আর তখনই জানা যাবে তার ছোট ভাই আঙ্গাত মৃত্যুর আসল রহস্য। ততদিন আর কি, আপনাদের সাথে আমিও অপেক্ষায় থাকলাম।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।